দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল জানাবেন ভোটের মাঠের খবর। শিমুল। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সারা দেশের মতো সিলেটেও কিন্তু ভোটের যে হাওয়া তা বইছে এবং আপনাদের জানিয়ে রাখি, সিলেটে মোট ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে ৬টি আসনে মোট ভোটার রয়েছেন ২৮ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন এবং যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন এলাকার, তারা ইতিমধ্যে কিন্তু যারা বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চষে বেড়াচ্ছেন তাদের যে আসনগুলো রয়েছে। আজ আমরা এই ভোটের মাঠে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে রয়েছেন। আমাদের সাথে এখন রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী। আপনার কাছে জানতে চাইবো, আপনি তো সিলেট ২ আসন থেকে নির্বাচন করবেন এবং এটা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। আমরা দেখেছি যে প্রবাসীরা আসলে নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন বিগত সময়গুলো থেকে। এক্ষেত্রে তাদের জন্য স্পেসিফিক আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। সিলেট ২ আসন বিশ্বনাথ উসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকা। আমি গত ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ইউকেতে ছিলাম, প্রবাসীদের সাথে মত বিনিময় করেছি। প্রবাসীদের জন্য এয়ারপোর্টের হয়রানি বন্ধ হওয়া উচিত। এয়ারপোর্ট থেকে তার বাড়িতে তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এটা নিশ্চিত করা দরকার। বাড়িতে যাতে বসবাস করার ক্ষেত্রে তার সিকিউরিটি নিরাপত্তার অভাব না হয় এটা নিশ্চিত হওয়া উচিত। এবং বিশ্বনাথ উসমানীনগর এলাকায় প্রায় ২০ কিলোমিটারের উপরে হাইওয়ে সড়ক আছে। আমি প্রবাসীদের জন্য একটা এনআরবি কমপ্লেক্স করতে চাই, যেখানে এন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে, সিকিউরিটি থাকবে, ডিসপেন্সারি থাকবে এবং এখানে স্টুডিও টাইপ ফ্ল্যাট থাকবে এবং প্রশিক্ষিত গাড়ি ড্রাইভার এগুলো থাকবে, যাতে প্রবাসীরা নির্বিঘ্নে বাড়িতেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে। এবং প্রবাসী আমি তাদেরকে বলছি যে আপনারা বাংলাদেশি, দুর্ভাগ্যবশত আপনারা বিদেশে আসলেও আমরা প্রবাসী বলি, এখানে আসলেও প্রবাসী বলি, আসলে ওনারা বাংলাদেশি। এই পরিচয়টা যাতে আরও গর্বের সাথে লালন করতে পারেন, আমরা সেই সুযোগ নিশ্চিত করার জন্য আমার দল এবং আমি এই অবজেক্টিভ নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছি। মানুষের ভিতরে সাড়া আছে, মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে। ধন্যবাদ মুনতাসির আলী। দর্শক, যেমনটি শুনছিলেন, তিনি আসলে প্রবাসীদের দিকে বেশি মনোযোগ দিবেন যদি নির্বাচিত হন, সে কথাই তিনি আমাদের জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সুশীল সমাজেরও প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ। আপনার কাছে জানতে চাইবো, আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন দেখিয়েছি যে বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে, চা বাগান শিল্পের সাথে যারা জড়িত, তারা এখনো ১৭৮.৫০ বেতন পান। এক্ষেত্রে তাদের ভোটটা তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর। আগামীতে যারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ থাকবে তাদের জীবনমান উন্নয়নে? আপনি খুবই সুন্দর একটা বিষয় আপনি উল্লেখ করেছেন। অর্থাৎ অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখন ২০২৫ সালে এসেও যে একটা কারখানার বা একটা শিল্পের দৈনিক মজুরি ১৭৮ টাকা হইতে পারে, এটা খুবই দুঃখজনক বিষয়। এবং আমি মনে করি যে বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে প্রায় ৫ লক্ষ চা শ্রমিক আছে এবং নিবন্ধিত চা শ্রমিকের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি। তো আমার মনে হয় যে ওদেরকে এই অবস্থায় রেখে আসলে কিন্তু দেশের প্রকৃত উন্নয়ন কিছুতেই সম্ভব না। এবং আমরা জানি এর আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছেন বা যারা বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু বিভিন্ন সময় এদের এই চা শ্রমিকদের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের তারা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু নির্বাচনের পরে দেখা গেছে যে সেই প্রতিশ্রুতিতেই রয়ে গেছে। তো এখন আমরা চাইব যে আসলে যে এই যে বঞ্চিত যে চা শ্রমিক জনগোষ্ঠী, তাদের জন্য আমাদের রাজনৈতিক দলের যারা করতেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তারা যাতে ওদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রেখে যেটা বাস্তবায়নযোগ্য, ওইটা একেবারে উচ্চাকাঙ্ক্ষী বা ওই ধরনের কোনো কিছু চাচ্ছি না আমরা, বাস্তবায়নযোগ্য এই ধরনের আমার মনে হয় যে কমিটমেন্ট বা রাখা উচিত। এটা শুধুমাত্র চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য না, এই অঞ্চলে আরও আছে। আমি একজন মণিপুরি জনগোষ্ঠীর কমিউনিটি, মণিপুরি, পাত্র এবং খাসি জনগোষ্ঠী আছে এবং তাদের জীবনযাত্রার মান এখনও কিন্তু অনেকেরই কিন্তু দারিদ্র্য সীমার অনেক নিচে। আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে একটু বলতে চাই, এই বিশেষ জনগোষ্ঠীকে আমরা অতীতে অনেক সময় আমরা মনে করি যে এটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ভোট ব্যাংক হিসেবে আমরা
মনে করি। কিন্তু এখন আপনারা দেখছেন যে বিগত যে চাকসু এবং ডাকসু নির্বাচনে আপনারা দেখছেন যে এখন কিন্তু এই যে একটা বিশ্বাস এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। যেটা বলতে চাচ্ছেন যে যারা প্রার্থী হবেন বা ক্ষমতা যাবেন তারা যাতে তাদের উন্নয়নে কাজ করেন। জি, ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে একজন মানবাধিকার কর্মী রয়েছেন, তিনি বলছেন যে সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের দিকে যাতে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যাতে আসলে মনোযোগ দেন। আপনারা জানেন যে সিলেটের যে 6টি নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনগুলোতে মূলত তরুণ ভোটাররাই এবার কিন্তু প্রাধান্য পাবে এবং আমাদের সাথে অনেক তরুণ ভোটাররা রয়েছেন যারা এবারেই প্রথমবারের মতন ভোট দিতে যাচ্ছেন। আমরা একজন তরুণ ভোটার পেয়েছি যাকে প্রথম ভোটার হিসেবে আমরা সম্বোধন করছি যে আপনি তো এবার প্রথম ভোট দিতে যাচ্ছেন, আপনি একজন নারী হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে? আমি প্রথম ভোটার হিসেবে এই প্রত্যাশাই রাখবো, সরকার যেই আসুক না কেন এটা ফ্যাক্টর না, আমরা তরুণ ছেলে মেয়েরা যারা আছে তাদের দিকে যেন বিশেষ করে নজর দেওয়া হয়। আমরা পড়াশোনার পাশাপাশি যেন কিছু একটা করতে পারি, অবশ্যই দেশের উন্নয়ন করবে। তরুণ ছেলে মেয়েরা যারা আছে তাদের দিকে যেন একটু ভালোভাবে দেখা হয়, নজর দেওয়া হয়, আমরা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারি, এই আর কি। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন, তারা প্রত্যাশা করছেন তাদের উন্নয়নে আসলে যারা কাজ করবেন তাদেরকে আসলে তারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। আমরা আরো কয়েকজন ভোটার পেয়েছি, একটু জানতে চাইবো যে আসলে কিছুক্ষণ আগেও দেখছিলাম আপনারা ক্লাইমেট নিয়ে একটি প্রোগ্রাম করছেন, এক্ষেত্রে তরুণ ভোটার হিসেবে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন আপনারা কেমন আসলে নেতা নির্বাচন করতে চাচ্ছেন? ধন্যবাদ। আমরা আসলে এমন নেতা চাই যে নেতা হচ্ছে সামগ্রিক বাংলাদেশের যত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষজন আছে তাদের যাতে প্রিফারে থাকে, তাদের অধিকার নিশ্চিত করতে পারে এমন নেতা আমরা নির্বাচিত করা চাই। এবং আমরা আরেকটা বিষয় জোর দিতে চাই, বিশেষ করে যে আমাদের সিলেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবল এরিয়া, সেই জায়গাটাতে এটি ক্লাইমেট যাতে ফোকাস রেখে যাতে জাতীয় বাজেট থেকে শুরু করে এবং এলাকাভিত্তিক যে বাজেট হয় সেই বাজেটটাকে যাতে ক্লাইমেট ফ্রেন্ডলি করা হয় সেই দাবি আমরা জানাবো। এবং আমরা চাইবো এমন নেতা নির্বাচিত হবেন যিনি প্রকৃতপক্ষে গণমানুষের ভোটে নির্বাচিত হবে এবং আমরা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে এই নেতাকে নির্বাচিত করতে পারি এবং এই নেতা জনমানুষের যে দাবিগুলো আছে এবং জনমানুষের যেসব আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষার দিকে যাতে ফোকাস করেন। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যারা তরুণ ভোটার, আমরা দুজনের সাথে কথা বলতে পেরেছি, তারা বলছেন যে আসলে তারা আসলে নির্বিঘ্নে আগামীতে যে ভোট অনুষ্ঠিত হবে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটাই আসলে তারা প্রত্যাশা করেছেন। দর্শক নিশ্চয়ই শুনছিলেন, আমরা রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুণ ভোটার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে নানান ধরনের মন্তব্য দিয়েছেন, তাদের ভাবনার কথা জানিয়েছেন। আগামীতে সিলেটের যে 6টি আসন রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী আসনও রয়েছে সিলেটে, 3টি উপজেলা মিলে সিলেট 4 আসন, সেখানেও আসলে খনিজ সম্পদে ভরপুর এলাকা হিসেবে পরিচিত রয়েছে। এবং যারা সাধারণ ভোটার রয়েছেন, আমরা নগরীতে যারা ভোটাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে যারা আসলে প্রকৃতপক্ষে জনসেবা করবেন তাদেরকেই তারা আসলে ভোট দিয়ে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে তাদেরকে ভোট দেবেন এবং সবাই চাচ্ছেন যাতে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয় আগামীতে 2026 সালের যে প্রস্তাবিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাই আসলে সবাই প্রত্যাশা করছেন। তো আমার কাছে আতিক এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ভোটের মাঠের সবশেষ। জি শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সিলেট থেকে ভোটের মাঠের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।